গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছি জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভূগোল বইতে ভারত, সে ভারত থেকে আলোচনা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি ইত্যাদি সম্পর্কে বা ভারতের জলসম্পদ ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। এবং গত ক্লাসে আমরা জেনেছিলাম ভারতের জলবায়ু সম্পর্কে। তবে আজকে কিন্তু আমরা একটা নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আহ, দেখো, আলোচনা তো আজকে করব আমি নতুন একটা বিষয় নিয়ে। তার আগে কিন্তু আমি দেখব যে তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে, অর্থাৎ যে ভারতের জলবায়ু সম্পর্কে যে আলোচনা করেছিলাম তোমাদের কতটা জ্ঞান হয়েছে বা তোমরা কতটা বুঝতে পেরেছো পড়াটা, সেটা কিন্তু একটু যাচাই করে নেব। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? ভেরি গুড, মৌসুমী নামে, তাই না? আচ্ছা, তোমরা এবার বলো আমাকে যে মৌসুমী নামে তো ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? দেখো, বর্ষাকাল তো আমাদের একটা টাইম আসে, কিন্তু ভারতের এমন একটা জায়গা আছে যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভেরি গুড, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কেন বছরে দুবার বৃষ্টিপাত হয়? আলোচনা কিন্তু করেছিলাম, তাই না? বলো কেউ আমাকে, কেন দুবার বৃষ্টিপাত হয় বছরে? ভেরি গুড। আচ্ছা, এই যে ভারতের বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতটা কিভাবে আসছে, কার দ্বারা হচ্ছে বলো তো আগে? বাহ! মৌসুমী বায়ুর দ্বারাই কিন্তু ভারতে বৃষ্টিপাত ঘটে, তাই না? আমাদের যে রাজ্যটি বলছে তামিলনাড়ু, সেই রাজ্যটি কিন্তু কোথায় রয়েছে? ভারতবর্ষের দক্ষিণ দিকে রয়েছে। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন মৌসুমী বায়ু প্রবেশ করছে, তখন কিন্তু একবার এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। আবার যখন উত্তর পূর্ব দিক হয়ে মৌসুমী আবার ফিরে যায়, অর্থাৎ প্রত্যাগমন ঘটে মৌসুমী বায়ুর, তখন কিন্তু এই বঙ্গোপসাগর উপর দিয়ে যখন আসছে মৌসুমী বায়ুটা, তখন কিন্তু সেই জলীয় বাষ্প সংগ্রহ করে এবং সেই ফেরলের সূত্র তো আমাদের আশা করি মনে আছে যে ডান দিক চেপে এই করমণ্ডল উপকূলে কিন্তু ফেরার সময় আবার বৃষ্টিপাত হয়। ফলে তামিলনাড়ু উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। আচ্ছা, আমরা বৃষ্টিপাত তো দুবার তামিল করমণ্ডল উপকূলে হচ্ছে জানলাম। আমরা এটাও জেনেছিলাম যে ভারতবর্ষের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ, তাই না? তাহলে তোমরা আমাকে বলো দুটো উদাহরণ কি? সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসুমী নামে। তার ঠিক উল্টো দিকে কিন্তু, অর্থাৎ পাহাড়ের এক ঢালে প্রতিবাদ ঢালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা মৌসুমী নাম। কিন্তু তার ঠিক উল্টো দিকে একটা শহর রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। বলো তো কোনটি সে জায়গাটার নাম? ভেরি গুড, মেঘালয়ের শিলংয়ে কিন্তু একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ আরো রয়েছে। ভারতের যে পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, সেই পর্বতমালা থেকে কিন্তু আরব সাগর থেকে যে মৌসুমী বায়ু ঢুকছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই পশ্চিমঘাট পর্বতমালা ঠিক পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না, তাই পূর্ব দিকের অংশটা কিন্তু কি বলবো, বৃষ্টির ছায়া অঞ্চল। ভেরি গুড। আচ্ছা, এবারে তোমাদের বলতে হবে যে আমাদের ভারতবর্ষের আবহাওয়া দপ্তর, আবহাওয়া অফিস কোনটি, কোথায় অবস্থিত? বলো। নিউ দিল্লি, ভেরি গুড। আচ্ছা, বলো তো এই যে মৌসুমী বায়ু ঋতু বৈচিত্র্য, আমাদের ঋতুকে কয় ভাগে ভাগ করে মৌসুমী বায়ু এবং কি কি? ভেরি গুড, চারটি প্রধান ভাগে ভাগ করে, তাই না? সেগুলো কি তোমাদের মনে আছে? কি কি বলো তো? ভেরি গুড। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল, এই চারটি প্রধান ঋতুতে কিন্তু আমরা ভাগ করছি মৌসুমী বায়ুর প্রভাব অনুযায়ী। আচ্ছা, আমাদের ভারতবর্ষের সব থেকে শীতলতম স্থানের নাম কি বলতো? ভেরি গুড, আমাদের ভারতবর্ষে সব থেকে শীতলতম স্থানের নাম কিন্তু হলো জম্মু কাশ্মীরের দ্রাস। এবং সবথেকে যে উষ্ণতম স্থান যেখানে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পৌঁছে যায়, সেটি কিন্তু হলো কোথায়? রাজস্থানের থর মরুভূমির কাছে। আচ্ছা, তোমরা এই যে মৌসুমী বায়ুর যখন আমরা ভাগগুলো পড়েছিলাম, তখন তোমরা লু, কালবৈশাখী, আঁধি,
পশ্চিমী ঝঞ্ঝা, এই কথাগুলো কিন্তু তোমরা ভালো করে জেনেছিলে, তাই না? আচ্ছা, এই টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। তোমরা বলো তো যে লু ভারতবর্ষের কোথায় লক্ষ্য করা যায়? ভেরি গুড। উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু লু লক্ষ্য করা যায়। দুপুরবেলা যে চরম যে গরম হাওয়া বয়, সেটাই কিন্তু হলো লু। আচ্ছা, কালবৈশাখী নামকরণ কি করে হয়েছে তোমরা নিশ্চয়ই জানো। কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৈশাখ মাসে এই ঝড়টা বিকেলের দিকে আসে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং বজ্রপাতও ঘটায়, তাই এর নাম কালবৈশাখী, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে পশ্চিমী ঝঞ্ঝাটা কি, মনে আছে? বলো। পশ্চিমী ঝঞ্ঝা। আচ্ছা, বলো যে পশ্চিমী ঝঞ্ঝা আগে কোন সময় হয়, অর্থাৎ গ্রীষ্মকাল, শীতকাল, বা বর্ষাকাল, কোন সময় হয়? ভেরি গুড। শীতকালে হয়, তাই না? এই শীতকালে ভূমধ্য সাগর থেকে যে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে কিন্তু শীতকালে টানা একদিন বা দুদিন আহ, হালকা রিমঝিম বা ঝিরঝিরি বৃষ্টি হয়। খুব জোরে বৃষ্টি হয় তা কিন্তু না, ঝিরঝির করে বৃষ্টি হয়। আহ, সেই যে বৃষ্টিটা হওয়াটাকে আমরা কি বলছি? পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা ভারতের জলবায়ু সম্পর্কে বিস্তারিত জেনেছো। তবে আজকে আমরা কিন্তু নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তুমি বলো তো, আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীর ঠিক কোথায় বসবাস করছি? পৃথিবীর উপরে বসবাস করছি, তাই না? আর এই পৃথিবীর উপরে রয়েছে ভূপৃষ্ঠ, তাই তো? এই যে ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণ, বিয়োজিত জৈব পদার্থ, জীবাণু, তারপরে জলীয় দ্রবণ ইত্যাদি দ্বারা গঠিত যে মাটির স্তরটা রয়েছে, সেই মাটির স্তরের উপরে আমরা বসবাস করি, তাই না? তাহলে তোমরা কিন্তু আজকে বুঝতে পারছো, আমি তোমাদের সাথে আজকের ভারতের যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, মৃত্তিকা একটা বড় চ্যাপ্টার, সেহেতু আমি দুটি ক্লাসের মাধ্যমে তোমাদের এই মৃত্তিকা, ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। আজকে কিন্তু পার্ট 1। আমরা জলসম্পদ পড়ার সময় স্টুডেন্ট কি দেখেছিলাম, যে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো কি? জল, তাই তো? ঠিক তেমনি এই মাটিও কিন্তু পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেখো, আমরা আজ যা কিছু খাচ্ছি বেশিরভাগ জিনিস, সেগুলো কিন্তু এই মাটির সঙ্গে কিন্তু একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ধান, গম, বিভিন্ন শাকসবজি সবই কিন্তু কোথায় উৎপন্ন হচ্ছে? মাটিতে। ফলে মাটির যে গুণমান, সেই গুণমানের উপর ভিত্তি করেই কৃষিকাজের আজ দিনের পর দিন উন্নতি ঘটেছে। তাই মাটি সম্পর্কে কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান বা পুঙ্খানুপুঙ্খ যে ধারণা, সেটা কিন্তু থাকা অত্যন্ত জরুরি। স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কিন্তু মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। অর্থাৎ ভারতের যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকাকে বৈশিষ্ট্য, উৎপত্তি বা জলবায়ু বিভিন্ন ভাবে যে শ্রেণীবিভাগ করা হয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছিলাম। মূলত কয়টি কয়টি প্রধান ভাগে ভাগ করা যায় বলো? ভেরি গুড, 6টি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি তোমাদের মনে আছে? বলো। 1 পলিমাটি, 2 কৃষ্ণ মৃত্তিকা, নাম্বার 3 লোহিত মৃত্তিকা, নাম্বার 4 ল্যাটেরাইট মৃত্তিকা, নাম্বার 5 হচ্ছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, আর নাম্বার 5 হচ্ছে মরু বা শুষ্ক অঞ্চলের মৃত্তিকা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আজকে আমরা কিন্তু এই যে মৃত্তিকা ক্ষয় কিভাবে হয়, বা মৃত্তিকা ক্ষয়ের যে পদ্ধতি, বা কি কারণে মৃত্তিকা ক্ষয় হয়, সেই সম্পর্কে জানবো। এবং এটাও জানবো যে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে মৃত্তিকা ক্ষয় অঞ্চল, অর্থাৎ বেশি মৃত্তিকা ক্ষয় হয়, এবং মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের যে পদ্ধতি বা উপায়গুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো। প্রথমে দেখো, মৃত্তিকা ক্ষয় কি সেটা আমাদের আগে জানতে হবে। প্রাকৃতিক শক্তির মাধ্যমে মৃত্তিকার স্থান পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন রকম শক্তি রয়েছে, সেই শক্তিগুলো কি কি বলতো? ভেরি গুড। জোয়ার ভাটার শক্তি, তারপরে বায়ু শক্তি, হিমবাহের শক্তি, সমুদ্রের তরঙ্গ ইত্যাদি দ্বারা যখন মৃত্তিকার স্থান পরিবর্তন করছে, এটাকে আমরা কি বলছি? প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু এই স্থান পরিবর্তন অধিক হারে হয়, যদি অধিক হারে হওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়, তাকেই কিন্তু আমরা কি বলছি? মৃত্তিকা ক্ষয়। অর্থাৎ মৃত্তিকা যখন এক স্থান থেকে অন্য স্থানে বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা মৃত্তিকা ক্ষয় বলবো। অতএব চাষাবাদ, বৃক্ষচ্ছেদন,
পশুচারণ ইত্যাদির মানুষের যে কার্যাবলী রয়েছে এগুলির দ্বারাও কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। তাহলে মৃত্তিকা ক্ষয়ের আমরা দুটো পদ্ধতি সম্পর্কে জানলাম, তাই না? এক হচ্ছে প্রাকৃতিক শক্তি, আর দুই হচ্ছে মনুষ্য সৃষ্ট যে কার্য, যেমন অত্যাধিক হারে গাছপালা কেটে নেওয়া, চাষের জমি সৃষ্টি করা, অত্যাধিক পরিমাণে জমিতে কীটনাশক সার প্রয়োগ করা, তারপরে পশুচারণ করা ইত্যাদির কারণে কিন্তু মৃত্তিকার ক্ষয় বর্তমানে হয়ে থাকে। এই কারণগুলির দ্বারাই কিন্তু বর্তমানে মৃত্তিকা ক্ষয় হয়ে চলেছে। তাহলে প্রাকৃতিক আর এক মনুষ্যসৃষ্ট দুই উপায়ে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে, তাই তো? আচ্ছা, এবারে দেখো মাটি ক্ষয়ের যে পদ্ধতি ও মাটি ক্ষয়ের যে কারণগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। মাটি ক্ষয়ে প্রথমে মাটির কণা বিচ্ছিন্ন হয় এবং পরে তা অপসারিত হয়। দেখো মাটির সূক্ষ্ম জিনিস, এটা ছোট ছোট দানা আস্তে আস্তে একই থেকে আরেকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই মাটিটা আলগা হয়ে যায় এবং এটা সেই স্থান থেকে অন্য স্থানে গিয়ে সরে যায় এবং অপসারিত হয়েই কিন্তু মাটি ক্ষয় হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন কারণে মাটি ক্ষয় হয়ে থাকে। কি কি কারণ দেখো, এক নম্বর রয়েছে প্রবহমান জলধারা। এই প্রবহমান জলধারার কারণে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়, তাই না? জলধারার সাথে মাটি দেখবে মিশে প্রভাবিত হয়ে যাচ্ছে। এই প্রবহমান জলধারার কিন্তু আর কয়েকটি ভাগ রয়েছে, সেই সম্পর্কে পড়বো আমরা। দুই রয়েছে বায়ু প্রবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয়। তিন, বৃষ্টির প্রকৃতি, অর্থাৎ বৃষ্টি যদি খুব ভারী বৃষ্টি হয় সেটা সরাসরি মাটিতে পড়লে এটা আঘাত করে না মাটিতে, ফলে মাটি ক্ষয় হচ্ছে। ভূমি, অর্থাৎ উচ্চতা অনুযায়ী ভূমির ঢাল অনুযায়ী কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। আবার জনসংখ্যার অত্যাধিক চাপ, অবৈজ্ঞানিকভাবে খনন কাজের মাধ্যমেও কিন্তু আবার মৃত্তিকা ক্ষয় হচ্ছে। ভূমিধস, পার্বত্য অঞ্চলে হামেশাই কিন্তু ভূমিধস লক্ষ্য করা যায়, অর্থাৎ মাটি কিন্তু তার যে পৃষ্ঠটানের দ্বারা উঁচু থেকে নিচের দিকে নেমে আসছে, ফলে ভূমিধস হচ্ছে। এছাড়া আর কি রয়েছে, অনিয়ন্ত্রিত পশুচারণ, বৃক্ষচ্ছেদন ইত্যাদির কারণে কিন্তু বর্তমানে মাটি ক্ষয় হয়ে থাকে। দেখো তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে, এটা যেমন রয়েছে কি, এটা প্রবহমান জলধারা দ্বারা মাটি ক্ষয়, এটা দেখো ভূমিধস নেমেছে, এটা অপরিকল্পিত খননের কাজে কিন্তু কাজের ফলে মাটির ক্ষয় হচ্ছে। আবার এটা রয়েছে দেখো বৃক্ষচ্ছেদনের ফলে, এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু পশুচারণের মাধ্যমে আমাদের যে ভূমি সেই ভূমি কিন্তু আলগা হয়ে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। আমরা এই প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানবো যে প্রবহমান জলধারা কিভাবে বা কত রকম পদ্ধতির মাধ্যমে মাটি ক্ষয় করছে। দেখো, প্রথমে রয়েছে প্রবহমান জলধারা। অর্থাৎ প্রবহমান জলধারা সম্পর্কে আমরা সবাই অবগত, অর্থাৎ জল যে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে অংশ দিয়ে বয়ে চলেছে সেই অংশকেই বলা হচ্ছে প্রবহমান জলধারা, তাই তো? একে আবার কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা যায়, কি কি? প্রথমে রয়েছে দেখো বৃষ্টির আঘাতে ক্ষয়। বৃষ্টির ফোঁটা সরাসরি যদি মাটিকে আঘাত করে মাটি আলগা হয় এবং জলের প্রবাহে তা সহজেই কিন্তু ধুয়ে যায়, একদম সহজ, তোমরা সকলেই লক্ষ্য করেছো এটা। নাম্বার দুই দেখো রয়েছে সিট বা চাদর ক্ষয়, ভেরি ইম্পর্টেন্ট। ঢালু জমির উপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তরের অপসারণ হওয়াকে কি বলা হয়? সিট ক্ষয়। ধরো কোনো একটা জমির উপর দিয়ে, ঢালু জমি, এরকম জমি উপর দিয়ে যখন জলটা প্রবাহিত হচ্ছে তখন কিন্তু সেই জল আশেপাশের যে মাটি সেটাকে ক্ষয় করছে, ক্ষয় করে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ মাটির উপরের স্তরটা কিন্তু ক্ষয় হচ্ছে, এটাকে আমরা কি বলবো? সিট বা চাদর ক্ষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে ৩ নম্বর বা গ দেখো রয়েছে জলনালিকা ক্ষয়। জলনালিকা ক্ষয় কি? জলপ্রবাহে ছোট ছোট নালিকা তৈরির মাধ্যমে মাটির অপসারণ হয় এবং জলনালিকা ক্ষয় লক্ষ্য করা যায়। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে, দেখো ছোট ছোট একটা জলনালিকা ভূমির উচ্চতা অনুসারে একদিক থেকে একদিকে বয়ে চলেছে, ফলে যে অঞ্চলের উপর দিয়ে এটি বয়ে চলেছে সেই অঞ্চলের যে মাটিটা রয়েছে সেই মাটিও কিন্তু সে ক্ষয় করে তার সাথে বহন করে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই ক্ষয়কে বা মাটির এই অপসারণকে আমরা কি বলবো? জলনালিকা ক্ষয়। এরপরে রয়েছে দেখো ক্ষয় ক্ষয়। ছোট নালা বড় নালার পরিণত হলে তা হলো ক্ষয়। অর্থাৎ অনেক সময় দেখবে ছোট নালা দিয়ে জল আমরা যাচ্ছে দেখি, আস্তে আস্তে দিনের পর দিন সে যদি জল ক্রমাগত সেই নালা থেকে যেতে থাকে সে নালা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখো এটাও কিন্তু ওই ক্ষয় ক্ষয়ের উদাহরণ। দেখো পার্শ্ববর্তী যে অংশগুলো ক্ষয় পাচ্ছে এবং নালাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে মাটি ক্ষয় খুব বেশি ঘটে। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়ায় যে লালমাটি অঞ্চল রয়েছে সেই লালমাটি অঞ্চলে কিন্তু এরকম ক্ষয় ক্ষয় খুব বেশি লক্ষ্য করা যায়। আর উপরে যে প্রথম ছবিটা রয়েছে
এতে কিন্তু অত্যাধিক বৃষ্টির ফলে বা বৃষ্টির ফোঁটার ফলে এই যে উপরের স্তরের যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু আলগা হয়ে যাচ্ছে এবং জলের প্রবাহ যেদিকে যাবে আস্তে আস্তে মাটিগুলো কিন্তু সেদিকেই চলে যাবে। তাহলে তোমরা কি জানলে? নাম্বার ওয়ান, প্রবহমান জলধারার মাধ্যমে কিন্তু মাটি ক্ষয় হয়ে থাকে। এটি মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা কারণ, তুমি দুটোই বলতে পারো। এরপরে ২ নম্বর দেখা রয়েছে বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু প্রবাহ কি ধরনের শক্তি বলো? পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি না বহির্জাত শক্তি বলো তো? ভেরি গুড। পৃথিবীর যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে তোমার বাইরে, সেই প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে প্রধান একটি শক্তি হচ্ছে বায়ু প্রবাহ, তাই না? বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু ভূমিস্তরের যে ধুলো বা মাটি সেটি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে সঞ্চিত হয়। বিশেষ করে এই বায়ুপ্রবাহ মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে শিথিল বালি ও মাটি এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে গিয়ে কিন্তু মৃত্তিকা ক্ষয় করছে। যে স্থানের থেকে মৃত্তিকা উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চয় হচ্ছে, যে মৃত্তিকা উড়ে যাচ্ছে যেখান থেকে সেখানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, আবার যেখানে গিয়ে সঞ্চিত হচ্ছে সেখানে কিন্তু আবার মৃত্তিকা নতুন নতুন ভূমিরূপ তৈরি করছে, তাই তো? এই যে একটা অংশ দেখো, এখানে কিন্তু ক্রমাগত মরুভূমি অঞ্চলে মৃত্তিকার বা হাওয়ার দ্বারা মৃত্তিকা দেখো ক্ষয়প্রাপ্ত হয়ে একটা জরাজীর্ণ আকৃতি ধারণ করেছে মাটির স্তূপ, তাই তো? আচ্ছা, নাম্বার ৩ দেখো রয়েছে বৃষ্টির প্রকৃতি। দ্রুত ও তীব্র বৃষ্টি মৃত্তিকা ক্ষয়ের মাত্রা বাড়িয়ে দেয়। হঠাৎ মুষলধারে বৃষ্টি বা মেঘ ঢাকা বৃষ্টি অতি দ্রুত মৃত্তিকা ক্ষয় ঘটায়। খুবই সহজ। নাম্বার ৪ কি বলছে? ভূমি, উচ্চতা, বন্ধুরতা, ভূমির ঢাল ইত্যাদি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মৃত্তিকা ক্ষয়কে কিন্তু প্রভাবিত করে। আমরা কি দেখেছি? যে সমতল ভূমির যে রয়েছে তার থেকে কিন্তু যে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মৃত্তিকা খুব তাড়াতাড়ি বা খুব বেশি ক্ষয় হয়, তাই না? তোমরা লক্ষ্য করেছো পার্বত্য অঞ্চলে কেউ কখনো ঘুরতে গেছো? দেখেছো যে রাস্তায় ধস নেমেছে? ভেরি গুড, তুমি দেখেছো। তাহলে এটা কি? এটা কিন্তু এক প্রকার ভূমিধস অর্থাৎ মৃত্তিকার ক্ষয়। কেন হচ্ছে মৃত্তিকা ক্ষয়? দেখো, এই যে বৃষ্টির জল পড়ছে পার্বত্য অঞ্চলে মাটি আলগা হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত যে চাপ ভূমির উপরে সেটা পড়ার ফলে ভূমিক্ষয় হতে পারে, তাই না? এবং সর্বোপরি এই যে উচ্চতা অনুযায়ী মৃত্তিকার চার পৃষ্ঠটান অর্থাৎ নিচের দিকে কিন্তু নেমে আসার চেষ্টা করে। যখন মাটি আলগা হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু নেমে আসছে। এই কারণে কিন্তু বর্তমানে মাটি ক্ষয় পার্বত্য অঞ্চলে খুব বেশি করে লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে দেখবো আমরা যে পদ্ধতি সেটি হলো জনসংখ্যার চাপ। বর্ধিত জনসংখ্যার কারণে বনভূমি ধ্বংস করতে হচ্ছে, অর্থাৎ মানুষ জনসংখ্যা যেহেতু বাড়ছে তার বাসস্থানের প্রয়োজন, সেহেতু মানুষ গাছপালা কেটে কিন্তু জঙ্গল কেটে কিন্তু বসস্থান সৃষ্টি করছে। বনভূমি বা চারণভূমিকে কৃষিকাজে রূপান্তরিত করছে, খনিজ দ্রব্য আহরণ করছে, মাটির তলা থেকে মাটি খুঁড়ে খনিজ দ্রব্য আহরণ করছে, বসতি ও রাস্তাঘাট নির্মাণ করছে ইত্যাদি কারণে কিন্তু মাটি ক্ষয় দিনের পর দিন বেড়ে চলেছে। দেখো, গাছপালা কি করে? তার শিকড় দিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে। আমি যদি কোনো অঞ্চলের মাটি থেকে যদি গাছ কেটে নেই তাহলে সেই শিকড় কিন্তু আলগা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাটির যে ধারণ ক্ষমতা, গাছ যে ধরে রাখছিল মাটিকে, সেই মাটি কিন্তু আলগা হয়ে যাচ্ছে। ফলে বহুদিন যদি ওই মাটির উপরে কোনো পশুচারণ বা কোনো জনসংখ্যা বর্ধিত চাপ পড়ে তাহলে কিন্তু মাটি খুব সহজেই ধসে যাবে, তাই তো? আচ্ছা, এরপরে ৬ নম্বর রয়েছে দেখো, ওপেন কাস্ট পদ্ধতিতে খনিজ দ্রব্য আহরণ, রাস্তাঘাট নির্মাণ, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সেতু তৈরি প্রভৃতির কারণে কিন্তু ভূমিক্ষয় ঘটেছে, অর্থাৎ অবৈজ্ঞানিক যে খনন তার ফলে কিন্তু ভূমিক্ষয় বর্তমানে লক্ষ্য করা যায়। দেখো, মাটির তলায় যে খনিজ দ্রব্যগুলি আহরণ করে মানুষ, সেটি কিন্তু অনেক সময় অবৈজ্ঞানিকভাবে মাটিটা খনন করছে। ফলে মাটির তলায় কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, মাটির উপরটা আলগা হয়ে ভূমি ধস হয়ে বা সেটি কিন্তু ভেঙে পড়ছে। আমরা পার্বত্য অঞ্চলে বা যেখানে খনিজ অঞ্চল রয়েছে রানীগঞ্জ বা আসানসোল এসব অঞ্চলে কিন্তু এই ভূমিধসগুলো লক্ষ্য করি, তাই না? তাই প্রপার বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি খনি আহরণ করা হয়, আবার রাস্তাঘাট নির্মাণ বা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় বা সেতু নির্মাণ করা হয়, তাহলে কিন্তু এই ভূমিধসটা এড়ানো সম্ভব। আর অবৈজ্ঞানিক যে খনন সেটি কিন্তু বর্তমানে আইন করে সরকারের পক্ষ থেকে বন্ধ করার চেষ্টা চলছে যাতে ভূমিধসটা আটকানো যায়। এরপরে রয়েছে দেখো ভূমিধস। পার্বত্য অঞ্চলে শিলা ফাটলের মধ্যে জল প্রবেশ করে, ধসের মাধ্যমে মাটি ও শিলাস্তরের অপসারণ ঘটে। পূর্ব হিমালয়ে এই কারণে বর্ষাকালে ভূমিক্ষয়ের মাত্রা খুব বেশি। বর্ষাকালে পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় হয়, আমরা সকলেই জানি। কেন হয়? শিলার যে ফাটল রয়েছে সেই ফাটলের মধ্যে কিন্তু জল প্রবেশ করে যায়।
ফলে শিলাস্তূপের অপসারণ ঘটে, অর্থাৎ শিলাস্তূপ বেড়ে যায়। ফলে বেড়ে যাওয়ার ফলে প্রচন্ড আওয়াজ করে, তোমরা যখন আবহাওয়া বিকার পড়েছিলে তখন কিন্তু লক্ষ্য করেছিলে যে শিলাস্তর খুব জোরে আওয়াজ করে ফেটে যাচ্ছে, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, স্বল্পমোচন ঘটছে, পড়েছিলে তো? এই কারণে কিন্তু পূর্ব হিমালয়ে যে অঞ্চলগুলো রয়েছে, বর্ষাকালে কিন্তু খুব ভূমিক্ষয় লক্ষ্য করা যায়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ভূমিক্ষয়ের পদ্ধতি পড়লাম, তাই তো? এরপরে আর কি পদ্ধতি আছে দেখি। নাম্বার ৮ কি রয়েছে দেখো। নাম্বার ৮ রয়েছে অনিয়ন্ত্রিত পশুচারণ। পাহাড় বা পার্বত্য অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণের কারণে ঘাসে অপসারিত হচ্ছে এবং মৃত্তিকা উন্মুক্ত হয়ে মাটি ক্ষয় হচ্ছে। দেখো, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে। পার্বত্য অঞ্চলে এরকম ভাবে কিন্তু, বা পাহাড়ি অঞ্চলে পশুচারণ করা হয়। ফলে নিচে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো কিন্তু পশুর যে পায়ের চাপে সেগুলো মারা যায়, মাটি আলগা হয়ে যায়। দীর্ঘদিন এইভাবে পশুচারণের ফলে ঘাসগুলো অপসারিত হয়ে যাচ্ছে এবং মৃত্তিকা উন্মুক্ত হয়ে যাচ্ছে, মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করছে। তাহলে অনিয়ন্ত্রিত পশুচারণের মাধ্যমেও কিন্তু কি হয়, মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। এবার রয়েছে বৃক্ষচ্ছেদন। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আশা করি তোমরা সকলেই জানো যে আজ মানুষের যে কুকর্ম, যেটা গাছ কাটছে মানুষ, সেই কাজকর্মের জন্য বা মানুষের চাষাবাদ বাড়ানো বা অত্যাধিক জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণের জন্য ঘরবাড়ি নির্মাণের জন্য বনভূমি কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ফলে মাটি কিন্তু আলগা হয়ে যাচ্ছে। উদ্ভিদের পাতা ও ডালপালা বৃষ্টির ফোঁটাকে সরাসরি মাটিতে পড়তে দেয় না, তাই তো? তাহলে একদিকে যেমন মাটি আলগা হয়ে যাচ্ছে, তেমন বর্ষার সময় কিন্তু যে বৃষ্টির ফোঁটা সেটা কিন্তু সরাসরি মাটিকে আঘাত করছে। ফলে খুব সহজেই এই যে মৃত্তিকা, যেখানে গাছপালা কেটে নেওয়া হয়েছে সেই সব অঞ্চলে ভূমিক্ষয়টা লক্ষ্য করা যাচ্ছে। নাম্বার ১০, প্রথাগত কৃষি। প্রথাগত কৃষি কি? অবৈজ্ঞানিকভাবে ঝুম চাষ, ধাপ চাষ, অনিয়ন্ত্রিতভাবে ভূমিকর্ষণ, শস্যাবর্তনের অভাব ইত্যাদি কারণে দ্রুত হারে কিন্তু মৃত্তিকা ক্ষয় ঘটছে। পার্বত্য অঞ্চলে আমরা সকলেই জানি যে ধাপ চাষ হয়, ধাপে ধাপে জমি কেটে চাষ করা হয়, তাই না? কিন্তু এই ধাপ চাষেরও একটা নির্দিষ্ট কি বলবো পদ্ধতি রয়েছে। অনেক সময় বেশি ফসলের আশায় মানুষ কিন্তু এই ধাপটা, যেটুকু কাটার দরকার সেটুকু না কেটে অতিরিক্ত হওয়ার ফলে পার্বত্য অঞ্চলে ধস নামে। ঠিক আছে? অনিয়ন্ত্রিত ভূমিকর্ষণ। খনিজ পদার্থ পাওয়ার লোভে মানুষ কিন্তু পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা সেটি কিন্তু খোঁড়ে। ফলে ভূমিধসের যে কারণটা, সে কারণ কিন্তু দিনের পর দিন ত্বরান্বিত হচ্ছে। তাই তো? মানে ভূমিধসটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে কিন্তু স্টুডেন্ট আমরা কি জানলাম, যে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি বা মৃত্তিকা কি কি কারণে ক্ষয় হয় সেই সম্পর্কে জানলাম। কি কি জানলাম বলো তো? দুটো পয়েন্টের পয়েন্ট বলো তো আমাকে কেউ। ভেরি গুড। ১, প্রবহমান জলধারা। ২, বায়ু প্রবাহ, জনসংখ্যার চাপ, বৃক্ষচ্ছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ, ভূমিধস, প্রথাগত কৃষি। ঠিক আছে? এই যে অংশগুলোই কিন্তু মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ। এরপরে আমরা জানবো যে আহ, মৃত্তিকা ক্ষয় ভারতের কোন কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। ভারতের মৃত্তিকা ক্ষয় অঞ্চল, ভারতের ৪ ভাগের ১ ভাগ অংশ কিন্তু ভূমিক্ষয় প্রবণ। ঠিক আছে? অর্থাৎ ৪ ভাগের মধ্যে ভারতক্ষয় যে ভূমি রয়েছে সেই ভূমির ৪ ভাগের ১ ভাগ কিন্তু ভূমিক্ষয় লক্ষ্য করা যায়। ভারতের যেসব অঞ্চলে ভূমিক্ষয়ের মাত্রা বেশি সেগুলি কি কি? সেগুলিকে আমরা ৩টি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ কোন অঞ্চল? এই অংশটা উত্তর পূর্বাঞ্চল। নাম্বার ২, পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, অর্থাৎ এইখানে যে পূর্ব ভারতের মালভূমি অঞ্চল রয়েছে, একে কি বলছি? পূর্ব ভারতের মালভূমি অঞ্চল। আর নাম্বার ৩ রয়েছে যে পশ্চিম হিমালয়, অর্থাৎ এই দিকের অংশটা। এই ৩টি প্রধান ভাগে কিন্তু ভূমির বা মৃত্তিকার যে ক্ষয় সেই অঞ্চলকে আমাদের ভারতবর্ষে ভাগ করা যায়। প্রথমে আমরা জানবো যে উত্তর পূর্বাঞ্চল। দেখো, উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হচ্ছে তোমার আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই যে সিকিম, এই যে অঞ্চলগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতের, সেখানে কিন্তু রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে ঝুম চাষ করা হচ্ছে। বাগিচা কৃষি সম্প্রসারণের মাধ্যমে কিন্তু মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। ঝুম চাষ কি জানো তোমরা? দেখো, পার্বত্য অঞ্চলে বা যেখানে বন জঙ্গল রয়েছে সেখানে কিছুটা জায়গাতে গাছপালা কেটে সেটাকে কৃষিক্ষেত্র তৈরি করা হয়। ঠিক আছে? কৃষিক্ষেত্র তৈরি করে সেখানে কিন্তু বহুদিন
চাষবাস করা হয়। এবং আস্তে আস্তে চাষবাস হয়ে গেলে বা মাটির উর্বরতা কমে গেলে সেখানে থেকে যারা চাষবাস করতো তারা কিন্তু আবার সেই জায়গাটা ফেলে রেখে অন্য নতুন জায়গায় গিয়ে চাষবাস শুরু করে, এটাই ঝুম চাষ। ফলে যে অঞ্চলটাতে চাষবাস করা হলো সেই অঞ্চলের কিন্তু মৃত্তিকা অনুর্বর হয়ে যায়, আর গাছপালা তেমন জন্মায় না। এটি ঝুম চাষ, এটি পার্বত্য অঞ্চলে, উত্তরে পার্বত্য অঞ্চলে প্রায়ই লক্ষ্য করা যায়। এর কারণে কিন্তু মাটি ক্ষয় হচ্ছে। আচ্ছা, নাম্বার 2, পূর্ব ভারতের মালভূমি অঞ্চল। দেখো, ল্যাটেরাইট সমৃদ্ধ মৃত্তিকা আমরা কোথায় দেখতে পাই? মালভূমি অঞ্চলে। তাহলে সেই অঞ্চলগুলো কোথায় কোথায়? আমরা ভারতের মৃত্তিকার যখন শ্রেণীবিভাগ করেছিলাম তখন কিন্তু জেনেছিলাম, তাই না? যে ল্যাটেরাইট মৃত্তিকা ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছুটা অংশ কিন্তু লক্ষ্য করা যায়। এই প্রভৃতি অংশে বৃক্ষচ্ছেদন, খনিজ দ্রব্য আহরণের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বিজ্ঞানসম্মত না হওয়ার দরুন কিন্তু পূর্ব ভারতে মালভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা রাজ্য, এই অঞ্চলগুলোতে কিন্তু মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। এরপরে 3 নম্বর রয়েছে, দেখো, পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়ে পশুচারণ ক্ষেত্র, ফল চাষ, জমির ব্যবহার, বৃক্ষচ্ছেদন মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী। অর্থাৎ হিমালয় যখন আমরা পড়েছিলাম স্টুডেন্ট ভারতের ভূপ্রকৃতি, তখন আমরা জেনেছিলাম যে হিমালয় কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রায় 2500 কিলোমিটার পথ জুড়ে অবস্থান করছে, তাই তো? তাহলে এই সমগ্র পথকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম। কি কি বলতো? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয় কোথায় সৃষ্টি হয়েছে? নাঙ্গা পর্বতে। এবং একদম শেষ হয়েছে পূর্বে কোথায়? অরুণাচল প্রদেশের নামচাওয়ারাতে। তাহলে এই যে অংশটা, এই যে এখান থেকে এই যে অংশটা, এই অংশটা কিন্তু হলো পশ্চিম হিমালয়ের অংশ। এখানে কি হচ্ছে? পশুচারণ ক্ষেত্র, ফল চাষের জন্য জমি ব্যবহার করা হচ্ছে, বৃক্ষচ্ছেদন করা হচ্ছে, এই কারণগুলির জন্য পশ্চিম হিমালয়ে কিন্তু মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভারতের যে মৃত্তিকা ক্ষয় অঞ্চল তাকে কিন্তু প্রধান 3টি ভাগে ভাগ করলো, তাই তো? সব থেকে বেশি মৃত্তিকা ক্ষয় হয় এই অঞ্চলগুলোতে। দেখো, এই যেখানে রয়েছে, খুব বেশি মৃত্তিকা ক্ষয় হয়। আচ্ছা, কম মৃত্তিকা ক্ষয় হয় এই অঞ্চলগুলোতে, মালভূমি অঞ্চলগুলোতে। এটা কিন্তু জলপ্রবাহের দ্বারা। আর বায়ু প্রবাহের দ্বারা মাধ্যমে বেশি ক্ষতি হয় কোথায়? এই অঞ্চলগুলোতে, রাজস্থানের কাছাকাছি। আমরা মরুভূমিতে দেখেছি না, এই যে রাজস্থানের এই অংশতে প্রচুর পরিমাণে কিন্তু বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। আচ্ছা, আর কম ক্ষয় হয় বায়ু প্রবাহের দ্বারা কোথায়? এইসব অঞ্চলগুলোতে। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা দেখব যে মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সমাজ, বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি মানুষজনেরা, বা আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রথমে দেখো রয়েছে 1 নম্বর, উর্বর মাটি অপসারিত হচ্ছে। দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণে মাটির উপরের অংশ বা খনিজ কিন্তু সমৃদ্ধ মাটি অপসারণ করছে, সেটি অন্যদিকে সরে যাচ্ছে। ফলে মাটির উর্বরতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে, উৎপাদিত যে শক্তি তার কমে যাচ্ছে। ফলে যে ফলনগুলো হচ্ছে বা যে ফসল যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু আহ, সেইভাবে পুষ্টিকর হচ্ছে না। ঠিক আছে, পুষ্টি মূলের অপসারণ ঘটছে। তাহলে নাম্বার 1 তোমরা কি জানলে? যে মাটি ক্ষয়ের ফলে উর্বর মাটির অপসারিত হচ্ছে, অর্থাৎ উর্বর মাটিটা নষ্ট হচ্ছে। নাম্বার 2 কি? ভৌমজলের উচ্চতা হ্রাস পাচ্ছে। দেখো, ভৌমজল কিন্তু একটা উচ্চতা অবধি থাকে, সেখান থেকে ভূমিধসের ফলে ভৌমজলের যে উচ্চতা সেটি কিন্তু দিনের পর দিন আরো নিচের দিকে নেমে যাচ্ছে। কিভাবে? মৃত্তিকা ক্ষয়ে মাটির পরিমাণ কমার কারণে পৃষ্ঠপ্রবাহ বৃদ্ধি পায় এবং জলের অনুপ্রবেশের হার কিন্তু হ্রাস পায়। অর্থাৎ যদি জলের সাথে মাটি সমান চলে আসে, জল কি খুব সহজেই চুঁইয়ে নিচের দিকে যেতে পারবে? পারবে না, তাই না? ফলে এই যে অনুপ্রবেশ যে জলের হচ্ছে না, সেটি হচ্ছে, ফলে ভৌমজলের যে ভান্ডার সেটি কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তার জন্যই ভৌমজলের যে উচ্চতা সেটা হ্রাস পাচ্ছে। নাম্বার 3, মাটির আর্দ্রতার পরিমাণ হ্রাস। মাটি ক্ষয়ে পৃষ্ঠপ্রবাহ বাড়ে বলে মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়। এরপরে আর কি রয়েছে মৃত্তিকা ক্ষয়ের কারণ কি, বা ফলে কি ঘটছে? দেখো, মৃত্তিকা ক্ষয়ের ফলে মরু অঞ্চলে কিন্তু প্রসারণ ঘটছে। কিভাবে? মরুভূমির বালি উড়ে উর্বর অঞ্চলে সঞ্চিত হচ্ছে, ফলে সেই অঞ্চল কিন্তু দিনের পর দিন মরুভূমিতে পরিণত হচ্ছে, তাই না? মরুভূমির বালি এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে উড়ে যায়,
বায়ুপ্রবাহের দ্বারা। তাহলে যেখানে উড়ে যাচ্ছে সেখানেও কিন্তু মরুভূমিটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আর কি হচ্ছে, ৫, বন্যা ও খরার প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে মৃত্তিকা ক্ষয়ের ফলে সমস্যা বর্তমানে বন্যা ও খরা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নদীগর্ভ পলি সঞ্চয়ে ভরাট হওয়ার কারণে নদীর জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টিতে নদীতে খুব সহজেই বন্যা লক্ষ্য করা যায়। আবার ব্রহ্মপুত্র নদে প্রতি বছর বন্যার পরোক্ষ কারণ কিন্তু হলো এই ভূমিক্ষয়। অর্থাৎ নদী যে পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার পর যে নুড়ি কাকর বালিগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু ধীরে ধীরে নদীর বক্ষে সঞ্চিত হয়ে যাচ্ছে, তাই না? এই সঞ্চিত হয়ে যাওয়ার ফলে অল্প বৃষ্টিতে যখন নদীতে জল ফুলে ফেঁপে উঠছে, তখন খুব সহজেই বন্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো নাম্বার ৬ রয়েছে, খাল ও নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মৃত্তিকা ক্ষয়ে মাটির নদীগর্ভ, খাল, জলাশয় এসে জমছে। ফলে এইগুলি জল ধারণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। মৃত্তিকার যে ক্ষয় হচ্ছে, সেটি বৃষ্টির জলের প্রবাহে হোক বা অন্য কোনো কারণে হোক, বায়ু প্রবাহের দ্বারা হোক, সেগুলো কিন্তু এসে কোনো নদীগর্ভ, কোনো খাল বা জলাশয়তে মিশছে। সে মাটিগুলো ক্ষয়ে এসে এক জায়গা থেকে অন্য স্থানে। ফলে যেখানে এসে মিশছে সেই অংশে কিন্তু কি হচ্ছে, মাটিগুলি জমে জমির যে জল ধারণ ক্ষমতা, সেটা নদী হোক, খাল হোক, জলাশয় হোক, তার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে কি তোমরা জানলে যে খাল ও নদীতে কিন্তু এই জল ধারণের যে ক্ষমতা, সেটি কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। আর কি রয়েছে? আর রয়েছে ভূমিধস বৃদ্ধি। পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের কারণে ভূমি শিথিল হয়ে পড়ছে, ফলে ভূমিধস কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। নাম্বার ৮, অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কিভাবে? দেখো, ভূমিক্ষয় একদিকে যেমন কৃষি জমি সংকুচিত করছে, বা কৃষি জমি যদি ভূমিক্ষয় হয় তাহলে কৃষি জমি ছোট হয়ে যাবে। তো ভূমিক্ষয় অংশে তো আর কৃষি কাজ করা যাবে না, তাহলে কৃষি জমি ছোট হয়ে যাচ্ছে, সাথে সাথে মাটির উর্বরতাও কিন্তু কমে যাচ্ছে। ফলে কৃষি পণ্য যে হচ্ছে, সেই কৃষি পণ্য উৎপাদন বা ফলন কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। এর যে ফল, এটি কিন্তু সুদূর প্রসারী প্রভাব পড়বে। কিসের উপর প্রভাব পড়বে? অর্থনীতির উপর প্রভাব পড়বে, এবং অর্থনৈতিক যে উন্নয়ন বা সমৃদ্ধি, দুটোর উপরেই কিন্তু এর পরোক্ষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে আমরা ভূমিক্ষয়ের ফলে কি কি সিচুয়েশন হয় বা কি কি সমস্যা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, সে সম্পর্কে জানলাম। এরপর মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ বা কিভাবে সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে জানবো। স্টুডেন্ট, মাটি ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ কিন্তু বর্তমানে খুবই জরুরি, তাই না? মাটিকে সঠিকভাবে ব্যবহার করা, সুরক্ষিত রাখা, উর্বরতা শক্তি বৃদ্ধি করা এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু মাটি সংরক্ষণ প্রয়োজন। এই জন্যে উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কিন্তু রয়েছে মাটি গবেষণাগার। তাহলে ভারতের মাটি গবেষণাগার কোথায় রয়েছে তোমরা জানলে? কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে। আচ্ছা, মাটি সংরক্ষণের কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে কিন্তু মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ বা সংরক্ষণ করা সম্ভব। কারণ আমরা জানি যে পৃথিবীর যে গুরুত্বপূর্ণ সম্পদগুলি রয়েছে, তাদের মধ্যে মাটি কিন্তু অন্যতম। তাই মাটি সংরক্ষণ বা মাটি ক্ষয় প্রতিরোধ করা কিন্তু আমাদের কর্তব্য। নাম্বার 1 দেখো, বৃক্ষচ্ছেদন বন্ধ ও বৃক্ষরোপণ। উদ্ভিদ বৃষ্টির ফোঁটাকে সরাসরি মাটিতে পড়তে দেয় না, শিকড় মাটিকে আলগা করে ধরে রাখে। উপরন্তু উদ্ভিদ মৃত্তিকার জৈব পদার্থের যোগান দেয়। তাই মৃত্তিকা ক্ষয় অঞ্চলে বৃক্ষ যে বৃক্ষ রয়েছে, সে বৃক্ষ কিন্তু বেশি করে লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। ফলে মাটি যে ধারণ ক্ষমতা, সেটি কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে নাম্বার 1 কি হলো? বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ কিন্তু বাড়াতে হবে। তাহলেই কিন্তু মাটি ক্ষয়টা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে যেসব অঞ্চলে মৃত্তিকা ক্ষয় একটা প্রায়শই ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেসব অঞ্চলে কিন্তু বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এরপরে দেখো ফালি চাষ, নাম্বার 2। তাহলে নাম্বার 1 কি হলো? বৃক্ষরোপণ করা। নাম্বার 2 হচ্ছে ফালি চাষ, স্ট্রিপ ক্রপিং। এই ফালি চাষটা কি? যে সকল ঢালু জমিতে মাটির ক্ষয় বেশি, সেখানে ঢালের আড়াআড়ি চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী শস্য যেমন সিম, ডাল, সয়াবিন ইত্যাদি চাষ করা হয়। এতে মাটির একদিকে যেমন ক্ষয়রোধ হয়, তেমনি মাটির যে জল ধারণ ক্ষমতা, সেটিও কিন্তু দিনের পর দিন বাড়ে। তাহলে নাম্বার 1 আমরা কি জানলাম? যে বৃক্ষরোপণ। নাম্বার 2 ফালি চাষ। ফালি চাষ কি বললাম? যে ঢালু জমিতে কিন্তু যেখানে মাটির ক্ষয় বেশি হয়, সেসব অঞ্চলে আড়াআড়ি ভাবে চওড়া করে কিন্তু ফিতের মতো জমি তৈরি করতে হবে। ঠিক এরকম দেখো, এটা কিন্তু ফালি চাষ।
ঠিক আছে? এর ফলে কি হবে? এর ফলে একদিকে মাটির যেমন জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তেমনি মাটির যে ক্ষয়রোধ, ক্ষয় প্রতিরোধ, সেই ক্ষয় প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে। এর জন্য কিন্তু ওই ডাল, সয়াবিন, সিম এই যে ফসল যেগুলো মাটি ধরে রাখতে পারে, সেই ফসল চাষ করা প্রয়োজন। আচ্ছা, ৩ নম্বর দেখো রয়েছে সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে একদিকে যেমন মৃত্তিকা ক্ষয়রোধ করা সম্ভব, আবার অন্যদিকে ওই জল মাটিতে শোধিত হয় এবং গাছ তার প্রয়োজন মতো জল পায়। অর্থাৎ সমোন্নতি রেখা বরাবর, অর্থাৎ ছোট বাঁধ যেখানে রয়েছে সেই বাঁধের দুই পারে আমরা বেশি করে গাছ লাগাই, ফলে বাঁধটা কি মজবুত হবে তো, সহজে ভেঙে যাবে না, কারণ গাছের শিকড় কিন্তু সেই বাঁধটার উপরে মাটিকে আলগা হতে দেবে না, তাই না? এর ফলে কি হবে? জল মাটিতে যেমন শোষণ পাবে এবং গাছ তার প্রয়োজনীয় জল কিন্তু সেই অংশ থেকে নিতে পারবে, তাই তো? আচ্ছা, এরপরে আর কি কিভাবে সম্ভব? ধাপ চাষ। পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে এক একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। তবে এই ধাপ তৈরিতে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। আমি তোমাদের সাথে একটু আগে আলোচনা করছিলাম যে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি বা কারণ। তখন আমরা দেখেছিলাম যে ধাপ চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। কিন্তু বৈজ্ঞানিক বা কারিগরি জ্ঞানের মাধ্যমে যদি ধাপ চাষ করা হয় তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয়টা এড়ানো সম্ভব। এই যে রয়েছে দেখো, পার্বত্য অঞ্চলে কিন্তু এইভাবে ধাপ চাষের মাধ্যমে শস্য উৎপন্ন করা হয় বা চাষবাস করা হয়ে থাকে। আচ্ছা, নাম্বার ৫, ক্ষয় ক্ষয় প্রতিরোধ। ছোট ছোট বাঁধ ও জলাধার নির্মাণ, বৃক্ষরোপণ, খাদ নির্মাণ প্রভৃতি পদ্ধতির মাধ্যমে ক্ষয় কিন্তু প্রতিরোধ করা সম্ভব। ক্ষয়টা কি? দেখো, ক্ষয়টা কিন্তু হচ্ছে যে জলাধার ছোট, সেটা আস্তে আস্তে কিন্তু বেড়ে গিয়ে ক্ষয় সৃষ্টি হয়, তাই না? এতে কি হচ্ছে? মৃত্তিকা কিন্তু খুব ক্ষয় হচ্ছে। এই প্রতিরোধ করার জন্য বাঁধ ও জলাধার নির্মাণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, খাদ নির্মাণ প্রভৃতি পদ্ধতির মাধ্যমে কিন্তু মৃত্তিকা ক্ষয়টা দূর করা সম্ভব। নাম্বার ৬, ঝুম চাষ রোধ। উত্তর-পূর্ব ভারতে ঝুম চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের মাত্রা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আইন করে কিন্তু এই ঝুম চাষ বন্ধ করতে পারলে এইসব উত্তরের পার্বত্য অঞ্চল বা উত্তর-পূর্বের যে রাজ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু ঝুম চাষ বন্ধ করলে মৃত্তিকা ক্ষয়টা অনেকাংশে রক্ষা করা যাবে। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট, আমরা আজকে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা ক্ষয় ভারতের কোন কোন অঞ্চলে হয় এবং মৃত্তিকা ক্ষয়ের যে পদ্ধতি বা মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের যে পদ্ধতি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আমরা কিন্তু দুটি ক্লাসের মধ্যে ভারতের যে মৃত্তিকা অঞ্চল বা মৃত্তিকা যে শ্রেণীবিভাগ এবং যে বাদবাকি অংশ সেটা কিন্তু কমপ্লিট করলাম। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসে সেগুলি কিন্তু তোমাদের সাথে একটু আমরা আলোচনা করব। কি রয়েছে প্রথম প্রশ্ন? ১ নম্বর রয়েছে মাটি ক্ষয় পদ্ধতি ও মাটি ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। খুব সহজ, এটা কিন্তু পরীক্ষায় ৫ নাম্বার বা ৪ নম্বরে আসতেই পারে। মাটি ক্ষয়ের পদ্ধতি বলো, কি কি হতে পারে? ভেরি গুড, বায়ুপ্রবাহ। আর বৃষ্টির প্রকৃতি, জনসংখ্যার চাপ, আর কি হতে পারে? প্রবহমান জলধারা, ভেরি গুড। প্রথাগত কৃষি, অনিয়ন্ত্রিত পশুচারণ ইত্যাদি কারণে কিন্তু মাটি ক্ষয় ত্বরান্বিত হচ্ছে। আশা করি তোমরা বলতে পারবে। এই পয়েন্টগুলো লিখে তোমরা কিন্তু একটু ডিসকাস করবে, ঠিক আছে? নাম্বার ২, ভারতে কোন অঞ্চলে ভূমিক্ষয়ের মাত্রা অধিক? দেখো, ভারতে কিন্তু উত্তর পূর্ব যে পার্বত্য অঞ্চল রয়েছে, পশ্চিম হিমালয় এবং আরেকটি কোথায় তোমরা বলো? ভেরি গুড, পূর্বের যে মালভূমি অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু সব থেকে বেশি মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়, তাই না? এই পূর্বের যে মালভূমি অঞ্চল সেখানে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, উড়িষ্যা, বিহারের কিছুটা অংশ এবং ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলোতে কিন্তু ভূমিক্ষয়টা লক্ষ্য করা যায়। আচ্ছা, নাম্বার ৩, ভারতে সব থেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কোন মৃত্তিকা? ভেরি গুড, পলি মৃত্তিকা। প্রায় ভারতের 46% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে এই মৃত্তিকা, তাই না? কোন কোন অঞ্চলে আছে জানো? ভারতবর্ষের কোন কোন অঞ্চল বলো, পড়ে এসেছো আগে তোমরা? ভেরি গুড, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই যে অঞ্চলগুলোতে কিন্তু ভারতের পলি মৃত্তিকা রয়েছে। আচ্ছা, পলি মৃত্তিকার পর ভারতে সব থেকে বেশি কোন মৃত্তিকা রয়েছে বলো তো?
দক্ষিণ দিকে কিন্তু রয়েছে। ভেরি গুড, কৃষ্ণ মৃত্তিকা, তাই না? আচ্ছা, এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু আরো একটি অপর নাম রয়েছে, কি জানো? ব্ল্যাক কটন সয়েল, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? কোথায় বলো? মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু রয়েছে ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র, তাই তো? আচ্ছা, এরপরে নাম্বার 5 হচ্ছে, দেখো মৃত্তিকা ক্ষয় বা মাটি ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ উপায়গুলি কি কি? কি কি? বৃক্ষরোপণ করতে হবে, ঝুম চাষ বন্ধ করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাপ চাষ করতে হবে, সমোন্নতি রেখা বরাবর চাষবাস করতে হবে, ফালি চাষ করতে হবে। এই কারণগুলো সম্পর্কে তোমরা কিন্তু ডিসকাস করবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে শুনেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ভারতবর্ষের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।